শুরু হয়ে গেছে আজকের সপ্তম দিন। আজকে আমরা ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি সবার ভালো লাগবে। কে কোথা থেকে দেখছেন এবং কি করছেন আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের একটি মতামত আমাদের অনেক গুরুত্বপূর্ণ। তো চলে যাচ্ছি আমাদের আজকের প্রথম গল্পে, যেটি একটি পরিত্যক্ত হাসপাতালের রহস্য। আমরা আশা করছি আমাদের ভৌতিক গল্পে আজকের যে ভৌতিক সেগমেন্ট, এটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আপনাদের কেমন লাগছে বা কেমন অনুভব করছেন সেটা অবশ্যই আমাদেরকে মতামত দিয়ে সহযোগিতা করবেন। রিমা আক্তার পুতুল লিখেছেন, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে, একদম ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামের মতো সবসময়। তো আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। এবং আপনি মেবি গেস্ট হয়েছিলেন, বাট আপনার ওখান থেকে অনেক আওয়াজ হচ্ছিল। আমার এখান থেকে কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন, এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল চেক আউট করবেন। তো চলে যাচ্ছি আমাদের প্রথম গল্পে, একটি পরিত্যক্ত হাসপাতালের গল্প। এটি শুরু হচ্ছে এভাবে। একটি পুরনো শহরে ছিল এক বিশাল হাসপাতাল, যা 20 বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল। কথিত আছে, এক ভয়ঙ্কর আগুনের ঘটনায় সেই হাসপাতালের অধিকাংশ রোগী এবং কর্মচারী মারা যায়, কিন্তু কেউ জানে না কিভাবে আগুন লেগেছিল। সেই থেকে জায়গাটি একেবারে জনমানব শূন্য। স্থানীয়রা বলে, রাত হলে ওই হাসপাতালের ভেতর থেকে মানুষের কান্না, চিৎকার, এমনকি শিশুরা সাহায্য চাইছে এমন শব্দ শোনা যায়। 3 জন কৌতূহলী বন্ধু, রাহাত, অনিক এবং সোহান, এই গল্পের সত্যতা যাচাই করতে এক রাতে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের মধ্যে রাহাত ছিল সব থেকে সাহসী। সে বলল, ভয়ের কিছু নেই, এগুলো শুধু মানুষের বানানো গল্প, চল দেখে আসি। রাত ঠিক 11টা। অন্ধকার রাস্তা ধরে তারা হাসপাতালের দিকে এগোতে থাকে। জায়গাটি ছিল জনমানব শূন্য, চারদিকে শুধু গাছ আর পাখিদের বিচ্ছিন্ন ডাকা। হাসপাতালের ভাঙাচোরা দরজার সামনে দাঁড়িয়ে তাদের হৃদয়স্পন্দন যেন দ্বিগুণ হয়ে উঠল। রাহাত বলল, চলো ভেতরে যাই। ভেতরে ঢুকে তারা দেখল সবকিছু ধুলোয় ঢাকা, দেয়াল জুড়ে ফাটল আর মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা জীর্ণ সরঞ্জাম। হঠাৎ করেই তারা শুনতে পেল একটি ধাতব শব্দ। মনে হলো কেউ যেন খুব ধীরে ধীরে একটি স্ট্রেচার ঠেলে নিয়ে যাচ্ছে। তারা চারিদিকে তাকিয়ে কাউকে দেখতে পেল না। অনেক ভয়ে কাঁপতে কাঁপতে বলল, চলো ফিরে যাই, এখানে কিছু একটা ঠিক নেই। কিন্তু রাহাত জেদ করে বলল, আমরা সত্যি না জেনে ফিরে যেতে পারি না। তারা ধাতব শব্দের উৎস খুঁজতে শুরু করলো। শব্দটি তাদের হাসপাতালের পুরনো অপারেশন থিয়েটারের দিকে নিয়ে গেল। দরজা ঠেলে ভেতরে ঢুকে তারা দেখল একটি টেবিলের উপর একটি ধূসর চাদর ঢাকা। মনে হলো চাদরের নিচে কিছু আছে। রাহাত চাদরটি সরানোর সিদ্ধান্ত নিল। চাদর সরাতেই তারা দেখল সেখানে একটি কঙ্কাল, কিন্তু কঙ্কালটি তাদের দিকে তাকিয়ে হাসছে। হঠাৎ পুরো রুমের আলো নিভে গেল। চারিদিকে শুধু শিশুর কান্না আর সাহায্যের আর্তনাদ। তারা দৌড়াতে শুরু করলো, কিন্তু পথ যেন শেষ হতে চায় না। হাসপাতালের প্রতিটি করিডোর তাদের ঘুরে ঘুরে একই জায়গায় ফিরিয়ে নিয়ে আসে। শেষে কোনোভাবে তারা প্রধান দরজার কাছে পৌঁছে সেটি খুলে বাইরে বের হতে পারে। কিন্তু বের হওয়ার আগে তারা একবার পিছনে তাকালো, আর তখনই দেখলো হাসপাতালের জানালায় দাঁড়িয়ে রয়েছে এক সাদা পোশাক পরা নার্স। সে হাত নেড়ে তাদের ডাকছে, যেন বলতে চাইছে, তোমরা ফিরে এসো। পরের দিন সকালে তারা ওই হাসপাতালের ইতিহাস জানার জন্য স্থানীয় লাইব্রেরিতে যায়। তখন তারা জানতে পারে 20 বছর আগে ওই নার্সই নিজের জীবনের বিনিময়ে রোগীদের বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু সে নিজে মারা যাওয়ার পর থেকেই সেখানে তার আত্মা ঘুরে বেড়াচ্ছে। আশা করছি এই ভৌতিক গল্পটি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে সহযোগিতা করবেন আমাদের। এবং আমরা চলে যাব এই গল্পের কমেন্ট সেকশনে। তো আমাদেরকে এখনো কেউ কমেন্ট করেননি। রিমা, পারিসা এবং যিনি আছেন জারা, ওয়েলকাম টু মাই ব্রডকাস্ট। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ঘটনাটি কেমন লাগলো, গল্পটি, হাসপাতালের গল্পটি। আমাদের এখানে যারা কমেন্ট করেছেন অন্য প্ল্যাটফর্মে, ভয়ঙ্কর আর মুগ্ধকর গল্প, নার্সের আত্মার গল্পটি যেন গা ছমছম করে দিল। এত সুন্দর বর্ণনা, মনে হলো আমি নিজেই সেই হাসপাতালের ভেতর ছিলাম। চমৎকার টুইস্ট, শেষের দৃশ্যটি রীতিমতো শিহরণ জাগিয়েছে। গল্পটা এতটা ভৌতিক যে একা একা শুনতে সাহস পাচ্ছি না। রাহাত, অনিক আর সোহানের সাহসিকতার গল্প খুবই থ্রিলিং লাগলো। সাদা পোশাকের নার্সের রহস্যটা একেবারে মন্ত্রমুগ্ধ করলো। গল্পটি শোনার পর আমার নিজের শহরের পরিত্যক্ত জায়গাগুলো নিয়ে ভাবতে শুরু করেছি। ওকে পারিসা, ধন্যবাদ। পারিসা, অসংখ্য ধন্যবাদ গিফট করার জন্য। গল্পটি শোনার পর আমাদের নিজের শহরের পরিত্যক্ত জায়গাগুলো নিয়ে ভাবতে শুরু করছি। গল্পের পরিবেশন
গল্পের পরিবেশ বর্ণনা এত জীবন্ত ছিল যে মনে হলো নিজেই সেই অন্ধকার করিডোরে হাঁটছি। অসাধারণ গল্প। এই ধরনের আরো ভৌতিক গল্প চাই, যে অবশ্যই পাবেন। গল্পটা শেষ হওয়ার পরও মনের মধ্যে যেন হাসপাতালের শব্দগুলো বাজছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমাদের কাছে কিছু জিজ্ঞেস করতে চাইলে, কিছু জানতে চাইলে আমাদের সম্পর্কে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা কি জানতে চান, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই। তো আমরা একেবারেই সময় না খরচ করে আমরা চলে যাব আমাদের পরবর্তী আরো একটা ঘটনায়, গল্পে। তো আশা করছি আমাদের সাথেই থাকবেন এবং কেমন হচ্ছে গল্পগুলো অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। ইউটিউবে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের একটি মতামত আমাদের অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো আমরা আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আরো একটি গল্পে। গল্পটির নাম হচ্ছে জঙ্গলের গভীরে হারিয়ে যাওয়া। যেভাবে আছে সেভাবেই আপনাদেরকে শোনাচ্ছি। রাত তখন প্রায় 11টা। শহরের কর্মব্যস্ততা ফুরিয়ে এসেছে। ফয়সাল একজন প্রকৃতিপ্রেমী ফটোগ্রাফার। তার নতুন ক্যামেরা নিয়ে একটি গভীর জঙ্গলে ঢুকে পড়ে। জঙ্গলটি শহর থেকে বেশ দূরে এবং সেখানে যাওয়ার সাহস খুব কম মানুষেরই আছে। বলা হয়ে থাকে ওই জঙ্গল থেকে অনেকে ফিরে আসেনি। স্থানীয়রা বিশ্বাস করে জঙ্গলে অদ্ভুত কিছু শক্তি বাস করে। ফয়সাল এসব কথায় বিশ্বাস করত না। তার মতে এগুলো কেবল গুজব। কিন্তু জঙ্গলের ভেতর ঢোকার পরপরই সে অনুভব করতে লাগলো অস্বাভাবিক কিছু। চারিদিকে যেন ভয়ঙ্কর নিস্তব্ধতা। মাঝে মাঝে পাতার মরমর শব্দ, পাখির বিচ্ছিন্ন ডাক আর পেছনে কারো চলাফেরার আওয়াজ শোনা যায়। প্রায় আধ ঘন্টা হাঁটার পর ফয়সাল এক জায়গায় থামে। তার চোখে পড়ে একটি বিশাল গাছ, যার শিকড় থেকে অদ্ভুত একটি লাল আলো বের হচ্ছে। সে ভেবেছিল এটা হয়তো কোনো প্রাকৃতিক সৌন্দর্যের অংশ। ক্যামেরা বের করে ছবির জন্য ফোকাস করতে শুরু করে। ঠিক তখনই গাছের পেছন থেকে একটা অদ্ভুত ছায়া বেরিয়ে আসে। ছায়াটি মানুষের আকৃতির, কিন্তু মুখটা পরিষ্কার দেখা যায় না। ফয়সাল কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকলো। হঠাৎ সেই ছায়া তার দিকে এগিয়ে আসতে থাকে। ভয়ে সে পেছনে দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে সে বুঝতে পারে সে জঙ্গলের গভীরে ঢুকে গেছে এবং রাস্তা হারিয়ে ফেলেছে। তার পায়ের নিচের মাটি কাদায় ভরে উঠছে আর গাছের ডালপালা তার শরীর আঁচড় কাটছে। এদিকে পেছনের ছায়াটি ক্রমশ তার কাছে আসতে থাকে। কিছুক্ষণ পর ফয়সাল একটি ফাঁকা জায়গায় পৌঁছে সেখানে একটি পুরনো কাঠের কুঁড়ে ঘর দেখা যায়। ভেবেছিল হয়তো কারো বাসস্থান, কিন্তু কাছে যেতেই সে বুঝতে পারে এটি সম্পূর্ণ পরিত্যক্ত। কুঁড়ে ঘরের ভেতর ঢুকে ফয়সাল দেখল দেয়ালে রক্তের মতো লাল দাগ দিয়ে লেখা, যারা এখানে এসেছে তারা আর ফিরে যায়নি। এই লেখাটা দেখে তার শরীর কাঁপতে শুরু করলো। হঠাৎ কুঁড়ে ঘরের একটি জানালা দিয়ে এসে দেখল ছায়াটি দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার শ্বাস আটকে গেল। তার মনে হচ্ছিল সে আর বাঁচবে না। তবে ঠিক তখনই হঠাৎ এক প্রবল ঝড় শুরু হলো। ঝড়ের সাথে মাটির উপর অদ্ভুত শব্দ হতে থাকে আর ছায়াটি ধীরে ধীরে মিলিয়ে যায়। ফয়সাল বুঝতে পারল ঝড়ই তাকে রক্ষা করলো। কিন্তু জঙ্গল থেকে বের হতে তার প্রায় ভোর হয়ে যায়। সূর্যের আলো আসার পর সে জঙ্গলের রাস্তা খুঁজে পায়। ফিরে এসে সে সিদ্ধান্ত নেয় আর কখনোই জঙ্গলে যাবে না। আশা করছি আমাদের এই ভৌতিক ঘটনাটি আপনার ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আপনার একটি মূল্যবান মতামত আমাদের অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমাদের এখানে ব্রডকাস্টে যারা যারা আছেন, আমাদের ইউটিউবে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে সহযোগিতা করবেন। আমাদের ইউটিউব চ্যানেল টেক আউট করতে হলে আপনাকে একসাথে লিখতে হবে, কোনো স্পেস ছাড়া, জাহান ইজ লাইভ। আপনি পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি। অবশ্যই সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ গল্পগুলি খুব সুন্দর ভাবে চলছে। আপনি যদি ভৌতিক ফিল নিয়ে গল্পগুলি শুনতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে হবে এই মুহূর্তে এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে অবশ্যই সহযোগিতা করবেন আমাদেরকে। এই গল্পটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না। আমাদের এখানে এখনো আছেন দেখছি পারিসা, চমক এবং জারা। আপনারা অবশ্যই মন্তব্য করবেন। আপনাদের মন্তব্য আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। তো আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি 3 নম্বর ঘটনাতে চলে যেতে পারি, 3 নম্বর গল্পে। বাট আমরা যাব আপনাদের মন্তব্য আশা করছি। অবশ্যই আপনারা নাইস, যারা লিখেছেন নাইস, ধন্যবাদ। শুধু নাইস, গল্পটি কি আপনার মনে দাগ কাটেনি? যাই হোক, ধন্যবাদ আপনাকে এত বড় করে এত সুন্দর করে নাইস লেখার জন্য। ওকে, তো আশা করছি আপনার যেহেতু নাইস লিখেছেন আপনার ভালোই লাগছে। আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করতে পারেন এবং
এবং চমক যিনি আছেন, আপনিও চাইলে আপনার মন্তব্য শেয়ার করতে পারেন। আমরা চলে যাব আমাদের আরো একটি ছোট্ট গল্পে। এটিও একটি ভৌতিক গল্প। তো তার আগে আমাদের একটা ছোট্ট বিরতি নিয়ে নিলে ভালো হতো মনে হয়। আমাদের যারা আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি চেক আউট করতে পারেন। ওখানে গেলে হয়তো আপনি আরো বেটার এক্সপেরিয়েন্স পাবেন। আমি অবশ্য ওখানের কমেন্টগুলো আজকে দেখছি না। অবশ্য ওখানে কোনো ভিউয়ার্স নেই আজকে, প্যারা নেই। আমরা অবশ্যই ভিউয়ার্স পাবো এবং ওখানের মতামত আমরা জানবো। ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমাদের একটু ধৈর্য ধরতে হবে। কর্মব্যস্ততায় মানুষ এদিক সেদিক অনেক জায়গায় বিজি থাকেন। তো আমরা ততক্ষণ পর্যন্ত তাদের ওয়েট করব। সাদিয়া রহমান, ওয়েলকাম। সাদিয়া রহমান আজকে লেট করে এসেছেন, অবশ্য চলে গেছেন উনি। আজকে ভৌতিক গল্পগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। তো ছোট্ট আরেকটি ভৌতিক ঘটনায় আমরা চলে যাচ্ছি। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আশা করছি। একটু লেট বাট মিস না। আচ্ছা, আপনি এখন আছেন? আপনাকে দেখা যাচ্ছে না সাদিয়া। জি, ধন্যবাদ আসার জন্য। আমাদের অলরেডি দুটো ঘটনা, মানে দুটো গল্প শেষ হয়ে গেছে। এখন 3 নাম্বার গল্পে আমরা চলে যাচ্ছি। গল্পটির নাম হচ্ছে পুরনো বাড়ির আয়নার রহস্য। আমার আওয়াজ ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন এবং আমাদের ইউটিউব থেকে অবশ্যই একটু ঘুরে আসবেন। ওখানে দেখবেন যে আজকে যেহেতু ভৌতিক গল্পগুলো শেয়ার করা হচ্ছে, ওখানে সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিকও চলছে। একটা ভৌতিক আবহ ক্রিয়েট করা হচ্ছে ওখানে। তো যেভাবে ইউটিউব ক্লিয়ার, নয়েজ নাই, জোশ চলছে। ওকে, থ্যাংক ইউ আপনার মূল্যবান মতামতটি আমাদের কাছে তুলে ধরার জন্য। আমরা চলে যাচ্ছি পুরনো বাড়ির আয়নার রহস্যে। যেভাবে আছে সেভাবেই। শহরের প্রান্তে একটি পুরনো ভিক্টোরিয়ান স্টাইলের বাড়ি ছিল, যা স্থানীয়দের কাছে অভিশপ্ত বলে পরিচিত। এই বাড়ির প্রতিটি কোণেই ছিল অন্ধকার, ধূলিমলিন দেয়াল আর অদ্ভুতভাবে সাজানো আসবাব। সবচেয়ে রহস্যময় জিনিসটি ছিল একটি বিশাল আয়না, যেটি বাড়ির মূল ঘরে ঝুলছিল। গল্পের নায়ক আরাফাত একজন প্রাচীন জিনিসের সংগ্রাহক। তিনি শুনেছিলেন যে আয়নাটি বহু পুরনো এবং রহস্যময় ইতিহাস বহন করে। স্থানীয়রা তাকে সাবধান করেছিল, এই আয়নার দিকে বেশি সময় তাকাবে না, এটি অভিশপ্ত। কিন্তু আরাফাত এসব কথায় কান দিলেন না। একদিন তিনি বাড়িতে গিয়ে আয়নাটি দেখতে শুরু করলেন। আয়নার কাঁচটি অদ্ভুতভাবে ঝকঝকে, যেন এটি কোনো অন্য জগতের প্রতিফলিত করছে। প্রথমে কিছু অস্বাভাবিক মনে হয়নি, কিন্তু রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে অদ্ভুত জিনিস ঘটতে শুরু করলো। ঘরের আলো নিভে গেল এবং আরাফাত দেখল আয়নার প্রতিফলনের একটি নারীর মুখ দেখা যাচ্ছে। তবে সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, নারীর সেই মুখ তার পেছনে ছিল না, এটি শুধু আয়নায় দেখা যাচ্ছিল। আরাফাত ভয় পেয়ে পেছনে ফিরে তাকালেন, কিন্তু সেখানে কেউ ছিল না। হঠাৎ আয়নাটি থেকে একটি অদ্ভুত কণ্ঠস্বর শোনা গেল, আমার মুক্তি দাও। আরাফাত বুঝতে পারলেন এই আয়নার ভেতরে কিছু আটকানো রয়েছে, কিন্তু তিনি আয়নাটির দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকলেন এবং ধীরে ধীরে তার শরীর স্থির হয়ে গেল। আয়নার নারীর চোখ যেন তার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করছে। পরের দিন সকালে আরাফাতের বন্ধুরা বাড়িতে এসে তাকে অজ্ঞান অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে। আয়নাটি তখনও দেয়ালে ঝুলেছিল, তবে আয়নার কাছে কোনো প্রতিফলন দেখা যাচ্ছিল না। যখন আরাফাত জ্ঞান ফিরে পেলেন, তিনি বললেন, আমি ওই আয়নার নারীর আত্মাকে দেখেছি। সে আমাকে বলেছিল যে তাকে আয়নার মধ্যে বন্দি করে রাখা হয়েছে। এরপর থেকে আরাফাত আর কোনোদিন সেই বাড়িতে যাননি। এই গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ইউটিউবে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আপনার একটি মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন। আমরা চাই আপনারা আমাদের সাথে অনেক অনেক সময়টা স্পেন্ড করুন এবং আমাদের সাথে থাকুন। আপনাদের মূল্যবান মতামত আমাদের অবশ্যই অনেক অনেক অনুপ্রাণিত করে। আমরা চলে যাচ্ছি এই গল্পের কমেন্টে। তাইবা, ওয়েলকাম। আমার বোন বলে শেষ। আপনার বোন বলে শেষ মানে বুঝতে পারিনি, আপনি যদি বুঝিয়ে কমেন্টটা মানে বুঝিয়ে বলতেন। তো এই গল্পের কমেন্টে যেগুলো এসেছে, পুরনো আয়নার রহস্য যেন হাড় হিম করে দিল। আরাফাতের অভিজ্ঞতা শুনে মনে হলো আমি নিজেই সেখানে আছি। আয়নার নারীর কণ্ঠস্বরের বর্ণনা একেবারে গা ছমছম করিয়ে দিল। অসাধারণ। গল্পটা শেষ হওয়ার পরও মানসিকভাবে আতঙ্কে আছি। বেশি আতঙ্কে থাকবেন না প্লিজ। আর বেশি আতঙ্কে থাকলে অবশ্যই শীতকাল, এখন কম্বল মুড়ি দিয়ে অবশ্যই থাকবেন, দেখবেন একটু সাহস পেয়েছেন। এই আয়নার পেছনের ইতিহাস কি আর একটু জানানো যাবে? অবশ্যই জানানো যাবে, যদি আমরা পরবর্তী ইতিহাসগুলো পাই। গল্পের পরিবেশ ও দৃশ্যপট এত জীবন্ত লাগলো যে মনে হলো নিজে সেই বাড়িতে ঢুকেছি। ভিক্টোরিয়ান বাড়ি আর আয়নার গল্প মিলে পুরোপুরি একটা ভয়ের দুনিয়া তৈরি করলো। আরাফাতের কৌতূহল থেকেই তো বিপদ ঘটলো। এটা একদম যেন ভৌতিক সিনেমার মতো। একদম একদম। গল্পের শেষটা এত চমকপ্রদ ছিল যে পুরো সময় নিঃশ্বাস বন্ধ হয়েছিল। বেশিক্ষণ নিঃশ্বাস বন্ধ করে রাখবেন না প্লিজ।
আর বেশি উত্তেজিত হবেন না প্লিজ। এই গল্প শুনে নিজেকে আয়নার সামনে দাঁড়ানোর সাহস পাচ্ছি না। না, 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 অবশ্যই, অবশ্যই আপনারা চেষ্টা করবেন। অবশ্যই আপনারা নিজেদের স্টোরি শেষ, বোন মনে করছে আরো লং বলবেন। ও আচ্ছা, মাইশা ওয়েলকাম। আরো যারা এসেছেন সবাইকে ওয়েলকাম। আমরা চলে যাব আরো একটি গল্পে। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ভৌতিক ট্রেন যাত্রার গল্পে চলে যাচ্ছি আমরা এখন। যেভাবে আছে সেভাবেই আপনাদেরকে শোনাচ্ছি। রাতে ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা সবার জন্যই একরকম রোমাঞ্চকর, কিন্তু তুহিনের অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ ভিন্ন। সে এক রাতে একটি ট্রেনে উঠেছিল, যা শহরের শেষ ট্রেন ছিল। ট্রেনের কামরাগুলো প্রায় ফাঁকা, পুরো কামরায় মাত্র 3 জন যাত্রী, এবং তুহিন ছিল তাদের মধ্যে একজন। ট্রেন চলতে শুরু করার পর থেকেই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে লাগলো। ট্রেনের লাইটগুলো হঠাৎ ঝাপসা হয়ে আসতে শুরু করলো, আর একটি কামরা থেকে গানের মতো কোনো আওয়াজ ভেসে আসছিল। তুহিন কিউরিওসিটির বসে সেই কামরার দিকে গেল। কামরায় ঢুকে এসে দেখলো সেখানে একটি দম্পতি বসে আছে, কিন্তু তাদের মুখ একদম ফ্যাকাশে, এবং তারা তাকে দেখে অদ্ভুতভাবে হাসলো। তুহিন কিছুটা অস্বস্তি নিয়ে ফিরে এলো তার আসনে। কিছুক্ষণ পর ট্রেনটি একটি পরিত্যক্ত স্টেশনে থামলো। তুহিন দেখলো কেউই ট্রেনে উঠছে না বা নামছে না। সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে স্টেশনের এক কোণে একটি পুরনো নাম ফলক, তাতে লেখা মৃতদের স্টেশন। এরপর ট্রেনটি আবার চলতে শুরু করলো। তুহিন হঠাৎ বুঝতে পারলো ট্রেনের প্রতিটি কামরা এখন খালি, এমনকি দম্পতিও আর নেই। ভয় পেয়ে সে ট্রেন থেকে লাফ দিতে চাইল, কিন্তু ট্রেনের দরজা বন্ধ হয়ে গিয়েছিল। ভোর হওয়ার আগেই ট্রেনটি আবার গন্তব্যে পৌঁছে গেল। তুহিন ট্রেন থেকে নামার পর স্টেশনের এক কর্মী তাকে দেখে বললেন, তুমি এই ট্রেনে কিভাবে ছিলে? এই ট্রেন তো 10 বছর আগে বন্ধ হয়ে গেছে। এটি ছিল একটি দুর্ঘটনা ধ্বংসপ্রাপ্ত ট্রেন। তো এই ট্রেনের গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আমাদের ইউটিউবে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনার একটি মূল্যবান মন্তব্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। অবশ্যই আপনার মন্তব্য এবং অনুভূতি আমাদের কাছে শেয়ার করবেন। আমাদের আরও একটি ছোট্ট ঘটনা আছে, ছোট্ট একটি গল্প আছে। আমরা একেবারে সময় নষ্ট না করে সেই গল্পতে চলে যাচ্ছি। তো একেবারে সময় নষ্ট করব না, চলে যাচ্ছি আমাদের আরও একটি ভয়ঙ্কর গ্রামের বটগাছের গল্পে। যেভাবে আছি সেভাবে শোনাচ্ছি। এক ছোট্ট গ্রামে ছিল একটি বিশাল বটগাছ। গ্রামবাসীরা বিশ্বাস করত গাছটি অভিশপ্ত। দিনের বেলায় এটি দেখতে সাধারণ গাছের মতো মনে হতো, কিন্তু সন্ধ্যার পর এটি একেবারে অন্যরকম। তুহিন নামে এক তরুণ একদিন সাহস করে সন্ধ্যার পর গাছটির কাছে যায়। স্থানীয়দের মতে এই গাছের নিচে বসে যারা গান বা গল্প করে তারা অদ্ভুতভাবে হারিয়ে যায়। তুহিন গাছটির নিচে গিয়ে দেখল জায়গাটি একদম ঠান্ডা, যেন চারপাশ থেকে তাপ চলে গেছে। কিছুক্ষণ পর গাছটি থেকে কানের কাছে ফিস ফিস করার মতো আওয়াজ শোনা গেল। তুমি এখানে কি করছো? তুহিন ভয় পেয়ে উঠে দাঁড়ায়, কিন্তু তার পা যেন স্থির হয়ে যায়। সে চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না। হঠাৎ গাছের ডাল থেকে একটি সাদা পোশাক পরা মূর্তি নামতে শুরু করলো। মূর্তিটি তার দিকে তাকিয়ে হাসছিল। তুহিন দৌড়াতে শুরু করে। গাছটি যেন তার পেছন পেছন দৌড়াচ্ছে। শেষ পর্যন্ত গ্রামে ফিরে এসে সে পুরো ঘটনা সবাইকে জানায়। এই ছিল আমাদের ছোট্ট আরো একটি গল্প। কেমন লাগলো সেটা অবশ্যই। দম আটকে ছিল। দম আটকে ছিল কেন? সাদিয়ার নাকি দম আটকে ছিল। ওকে, ভয় পাইছি ফিস ফিস করে বলছিলেন। ও আচ্ছা, না ঠিক গল্পে যেমনটা বলা হয়েছে সেভাবেই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছিলাম। তো অবশ্যই আপনারা আরো এরকম পাবেন। আমরা এরপরে চলে যাব মধ্যরাতের রিক্সায়, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। অবশ্যই কেউ কোথাও যাবেন না, থাকবেন আমাদের সাথে। অবশ্যই নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি এক্ষুনি। স্টে টিউনড উইথ জাহান ইজ লাইভ। তো ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা এখন শুধুমাত্র আছি আমাদের এখানে স্ট্রিমে। তো আমি ছোট্ট একেবারে 4 মিনিট অথবা 5 মিনিটের ছোট্ট একটা বিরতি নিয়ে এক্ষুনি ফিরছি। কেউ কোথাও যাবেন না, ফিরছি এক্ষুনি। ফিরে এসেছি ছোট্ট একটি বিরতির পর। আশা করছি সবাইকে সাথে পেয়েছি বা আছেন, আর যারা নাই তারা তো নাই, আপনাদেরকে বাই। যারা আছেন তাদেরকে আবারও ওয়েলকাম। তো ফিরে এসেছি মধ্যরাতের রিক্সা যাত্রা নিয়ে, আমাদের আরও একটি গল্প, ভৌতিক গল্প। তো অবশ্যই এটি শুনে আপনার কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমাদের অনেক অনুপ্রাণিত করে। ইউটিউবে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার একটি মতামত শেয়ার করবেন, আর মতামত অবশ্যই শেয়ার করবেন। যদি ব্রডকাস্টটি ভালো লেগে থাকে, লাইভটি ভালো লেগে থাকে, তাহলে আপনাদের ফ্রেন্ডদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন। তো চলে যাচ্ছি মধ্যরাতের রিক্সা যাত্রা।
যেভাবে শুরু হচ্ছে, শহরের কর্মব্যস্ততা শেষ হতে হতে রাত প্রায় 11টা। রাস্তা তখন প্রায় জনশূন্য। আরিফ একজন অফিস কর্মী, কাজ শেষ করে বাড়ি ফেরার জন্য রিক্সা খুঁজছিলেন। সাধারণত রাতে রিক্সা পাওয়া কঠিন, কিন্তু সেদিন আশ্চর্যজনকভাবে একটি রিক্সা এসে থামলো তার সামনে। রিক্সাওয়ালাকে দেখে আরিফ একটু অস্বস্তি অনুভব করলেন। লোকটির মুখ ঢেকেছিল লম্বা এক স্কার্ফ দিয়ে এবং তার চোখের দৃষ্টি ছিল খুবই অদ্ভুত। তবে আরিফ তেমন কিছু না ভেবে উঠে বসল। রিক্সাটি ধীরে ধীরে চলতে শুরু করলো। আরিফ লক্ষ্য করলো রাস্তায় কোনো গাড়ি নেই। আশপাশটা যেন আরো বেশি নির্জন হয়ে উঠেছে। হঠাৎ রিক্সাওয়ালার কণ্ঠস্বর ভেসে এলো, আপনি কি এই রাস্তায় আগে কখনো এসেছেন? আরিফ কিছুটা অবাক হয়ে বলল, হ্যাঁ, প্রতিদিন তো এই রাস্তা দিয়ে যাই, কেন? রিক্সাওয়ালা কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, অনেকদিন আগে এখানে এই রাস্তায় এক দুর্ঘটনা হয়েছিল। তখন থেকেই এখানে কেউ মাঝরাতে যেতে সাহস করে না। আরিফ একটু অবাক হয়ে বলল, কিসের দুর্ঘটনা? রিক্সাওয়ালা হেসে বলল, আপনি এত জানতে চাইলে শুনুন, বহু বছর আগে এক নারী এই রাস্তায় গাড়ির দুর্ঘটনায় মারা গিয়েছিল, কিন্তু তার আত্মা এখনো এখানে ঘুরে বেড়ায়। আরিফ শুনে হালকা হেসে বলল, এসব গল্প আমার জানা, এগুলো শুধুই মানুষের বানানো কথা। কিন্তু রিক্সাওয়ালার হাসি থামছিল না। রিক্সাটি একটি সরু রাস্তায় ঢুকে পড়ল। রাস্তার আশেপাশে বড় বড় গাছ আর অন্ধকার। হঠাৎ করে আরিফ দেখল একটি সাদা ছায়ামূর্তি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। তার গা শিরশির করে উঠল। রিক্সাওয়ালা কোনো কথা না বলে থামল না, বরং তার পা আরো দ্রুত চালাতে লাগলো। আরিফ পিছনে তাকিয়ে দেখল সেই সাদা ছায়ামূর্তি ধীরে ধীরে রিক্সার পেছনে হাঁটতে শুরু করেছে। রিক্সাটি কিছু দূর যাওয়ার পর আরিফ অনুভব করলো তার কাঁধে কেউ হাত রাখলো। সে পেছনে তাকাতে গিয়ে দেখল রিক্সাওয়ালা পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে। আরিফ ভয় পেয়ে রিক্সা থেকে লাফ দিয়ে নেমে পড়ল। পিছনে তাকিয়ে সে দেখতে পেল রিক্সাটি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। তার শরীর জমে গিয়েছিল। রাস্তার মাঝখানে সে একা দাঁড়িয়ে। অনেক কষ্টে সে দৌড়ে পাশের এক দোকানের সামনে পৌঁছালো। দোকানের মালিক তাকে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে, এত ভয় পেয়েছেন কেন? আরিফ তাকে সব বলল। তখন দোকানদার বলল, তুমি কি জানো, এই রাস্তা সেই দুর্ঘটনার পর থেকে যে রিক্সাটি তুমি দেখেছ তার মানুষের নয়। এই রিক্সাটি কেউ মাঝরাতে ডাকলে আসে, কিন্তু সেটা কে চালায় কেউ জানে না। আরিফ সেদিনের ঘটনা আজও ভুলতে পারেনি। মাঝরাতের রিক্সা আর কখনো দেখলে সে দূরে সরে যায়। এই গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার একটি মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আপনি কি ভাবছেন, আমাদের গল্পগুলি কেমন লাগছে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফ্রেন্ডদের কাছে আমাদের চ্যানেলটি শেয়ার করবেন। ইউটিউব যে লাইভ চলছে, যে সেই লাইভের লিঙ্কটি অবশ্যই শেয়ার করে দিবেন। অন্তর ভাই ইউটিউব থেকে লিখেছেন, ভাই আপনি কেমন আছেন? অন্তর ভাই, অ্যাজ অলওয়েজ আই এম গুড, আলহামদুলিল্লাহ, অ্যাজ লাইক ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম। আমি একদম ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামের মতো আছি। আপনি কেমন আছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আমরা সবগুলো কমেন্ট পড়ি। এদিকে নূরজাহান আক্তার লিখেছেন, সুন্দর তোমার কণ্ঠ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চাই আরো আরো বেশি বেশি কমেন্ট যেন আসুক। স্যালিনা ওয়েলকাম। অনেকক্ষণ আগে এসে হয়তো চলে গিয়েছিলেন, ভৌতিক গল্প শুনে হয়তো ভয় পেয়ে চলে গেছেন কিনা। জিনির আপনার কি ভয় লাগে না? তেমন ভালো হয়নি, জিনির এটা তেমন ভালো লাগেনি। খুব ভালো লাগছে ভাই। জি, অন্তর ভাইয়ের ভালো লাগছে। এরকম ডিরেক্ট মন্তব্য আপনারা করবেন। আমাদের অনেক অনেক আপনাদের এই কমেন্টগুলো পেলে অনেক অনেক অনুপ্রাণিত হই। কেমন লাগছে এই যে যেমন ভালো হয়নি, আমরা আরো ভালো ঘটনা বা আরো ভালো গল্প আনার চেষ্টা করব আপনাদের জন্য, যেহেতু ভালো হয়নি এটা। আমরা পরের ঘটনায় কিন্তু পরের গল্পে চলে যেতে পারি কোনো দ্বিধা ছাড়াই। যেভাবে গল্পটি আছে আমরা সেভাবে বলার চেষ্টা করছি। এই গল্পটি হচ্ছে, ভাই আমি খুব ভালো আছি। মাশাআল্লাহ, অন্তর ভাই অনেক ভালো আছেন, জেনে খুশি হয়েছি। আশা করছি আপনার পরিবারের সবাই ভালো আছেন, আপনার ফ্যামিলির সবাই ভালো আছেন। আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকি এবং আপনাদেরকে এমন এমন সুন্দর সুন্দর গল্প উপহার দিতে পারি অবশ্যই। আর আপনারা আরো কেমন ধরনের গল্প চান সেগুলো আমাদেরকে মেনশন করতে ভুলবেন না। আজকে যেটা চলছে সেটা হচ্ছে ভৌতিক স্ট্রিম, এবং আপনারা যারা সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের স্ক্রিনের উপর দেখতে পাবেন আপনাদের নাম ভেসে উঠেছে। এটি একটি সুন্দর জিনিস। আপনারা কারা কারা সাবস্ক্রাইব করছেন সেটা দেখার জন্য সবাই দেখতে পাবেন কে কে সাবস্ক্রাইব করছেন। তো আমরা আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি আরও একটি গল্পে। আমাদের
যেভাবে আছে আমরা সেভাবেই বলার চেষ্টা করছি। আশা করছি সবাই রেডি আছেন। পরিত্যক্ত হাসপাতালের অভিশাপ, আমরা চলে যাচ্ছি সরাসরি গল্পে। শহরের উপকণ্ঠে একটি পুরনো হাসপাতাল ছিল, যা অনেক বছর আগে বন্ধ হয়ে যায়। স্থানীয়রা বিশ্বাস করত হাসপাতালের ভেতর অশুভ কিছু আছে। একসময় খুবই জনপ্রিয় হাসপাতাল ছিল, তবে একটি অদ্ভুত ঘটনার পর এটি পরিত্যক্ত হয়ে যায়। কথিত আছে 15 বছর আগে এক রোগী, যার নাম ছিল রাশেদ, এখানে ভর্তি ছিল। চিকিৎসার সময় ডাক্তারের একটি ভুলের কারণে তার মৃত্যু হয়। তবে তার পরিবার বিশ্বাস করত এটি একটি হত্যাকাণ্ড। এরপর থেকে হাসপাতালের প্রতিটি ঘরে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। অদ্ভুত আওয়াজ, ছায়ামূর্তির উপস্থিতি, এমনকি কিছু কর্মী দাবি করেন তারা রাশেদের আত্মাকে দেখেছেন। হাসপাতাল বন্ধ হওয়ার পরেও মাঝে মাঝে সাহসী কিছু মানুষ সেখানে গিয়ে রোমাঞ্চ খুঁজত। তন্ময় এবং তার 3 বন্ধু এক রাতে ঠিক করলো তারা এই হাসপাতালটি ঘুরে দেখবে। তখন রাত 11টা। তারা একটি টর্চ লাইট এবং ক্যামেরা নিয়ে হাসপাতালের ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকতেই তারা দেখলো জায়গাটা একবারে নীরব এবং গা ছমছমে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাঙা চেয়ারের টুকরো, পুরনো ফাইল আর দেয়ালে ফাটল। তারা যখন প্রথম তলার একটি ঘরে ঢুকলো, তখনই প্রথম অদ্ভুত ঘটনা ঘটলো। ঘরের দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল। বন্ধুরা প্রথমে ভেবেছিল বাতাসের কারণে, কিন্তু ঘরটি একদম সিল করে রাখা। তন্ময়ের বন্ধু সুমন হেসে বলল, এসব শুধু আমাদের ভয় দেখানোর কৌশল, এগুলোতে কান দিও না। কিন্তু কয়েক সেকেন্ড পরই তারা শুনতে পেল ঘরের কোণ থেকে কণ্ঠস্বর ভেসে আসছে, তোমরা এখানে কি খুঁজছো? তারা চারিদিকে তাকালো, কিন্তু কেউ ছিল না। ভয় পেয়ে তারা ঘর থেকে বের হয়ে দ্বিতীয় তলায় যাওয়ার সিদ্ধান্ত নিল। দ্বিতীয় তলায় একটি পুরনো অপারেশন থিয়েটার ছিল। সেখানে ঢুকে তারা দেখতে পেল একটি বিছানায় কারো শায়িত থাকার মতো ছাপ, কিন্তু সেখানে কেউ নেই। তন্ময় ক্যামেরা দিয়ে জায়গাটি রেকর্ড করার চেষ্টা করছিল। হঠাৎ ক্যামেরার স্ক্রিনে একজন নার্সের ছায়া দেখা গেল। নার্সটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল, কিন্তু বাস্তবে তারা কিছুই দেখতে পাচ্ছিল না। ভয় পেয়ে তারা দৌড়ে নিচতলায় চলে আসে। তখনই এক বন্ধুর চোখে পড়ে লিফটের দরজা আপনা আপনি খুলছে। তারা যখন লিফটের দিকে তাকিয়েছিল, তখন একটি রক্তমাখা স্ট্রেচার ধীরে ধীরে লিফট থেকে বের হয়ে আসে। তন্ময় আর তার বন্ধু ভয়ে কাঁপতে কাঁপতে হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করলো, তবে মূল দরজা তখন বন্ধ হয়ে গেছে। তারা বারবার চেষ্টা করেও দরজা খুলতে পারছিল না। ঠিক তখনই একটি গভীর কণ্ঠস্বর শোনা গেল, তন্ময় বুঝতে পারল এটি রাশেদের আত্মার কণ্ঠ। তারা সবাই ভয়ে কুঁকড়ে গেল। তন্ময় জোরে বলল, আমরা কিছু খুঁজতে আসিনি, আমাদের যেতে দাও। এরপরই দরজা খুলে গেল। তারা সবাই ভয়ে দৌড়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসে। কিন্তু যখন তারা ফিরে তাকালো, হাসপাতালের জানালায় একটি মুখ দেখা যাচ্ছিল, রাশেদের আত্মা। তন্ময় আর তার বন্ধুরা ঠিক করে তারা আর কখনো এমন ঝুঁকি নেবে না। তবে সেই রাতের ঘটনা তাদের মনে অমলিন স্টার হয়ে রয়ে যায়। আশা করছি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক, একটি কমেন্ট করে দিবেন এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। অন্তর ভাই লিখেছেন, এখানে আমি ছাড়া কেউ নেই। জি ভাই, আমি শুধু আপনাকে দেখতে পাচ্ছি। যিনি লিখেছেন এত সহজে ছেড়ে দিল, এত সহজে ছেড়ে দিল। হ্যাঁ, আমাদের গল্পগুলি এমনই, আমরা কাউকে আটকে রাখতে চাই না। তো আমরা চলে যাচ্ছি এই গল্পের যে কমেন্টগুলো এসছে বাকি প্ল্যাটফর্ম থেকে। আমরা অবশ্যই ভূত, জি ভূতটা মনে হয় আমার মতো ভদ্র ছিল, জন্য দ্রুত ছেড়ে দিয়েছে। তো আশা করছি আমাদের অন্তর ভাইয়েরও ভালো লেগেছে এবং আমরা এই অন্যান্য ব্রডকাস্টের যে ইয়াগুলো আসছে, কমেন্টগুলো এসেছে, সেগুলো আমরা একটু পড়ে নিচ্ছি। রাশেদের আত্মার অভিশাপের গল্পটা সত্যি গা ছমছমে। হাসপাতালের অদ্ভুত ঘটনা এবং রক্তমাখা স্ট্রেচার দেখে পুরো শরীর শিরশির করে উঠেছে। আচ্ছা, তন্ময়ের সাহস এবং তার বন্ধুর ভয় ভয়ঙ্কর ছিল। পুরো গল্পে মনে হচ্ছিল আমি সেই হাসপাতালে ছিলাম। একেবারে সিনেমার মতো এক রহস্যময় রাত। রাশেদের আত্মার কণ্ঠ শুনে থমকে গেছি। ভূতের টুইস্টটা ছিল একেবারে চমকপ্রদ। শেষের কণ্ঠস্বর তো ভয়ের শেষ ছিল। রাশেদের আত্মার রহস্য এবং হাসপাতালের ভৌতিক পরিবেশ একে একে ভয়াবহভাবে আবিষ্কৃত ছিল। এই গল্পের মাধ্যমে একদম বুঝতে পারলাম কখনো এমন জায়গায় পা রাখা উচিত না। এটা একদম ঠিক কথা। অদ্ভুত আওয়াজ, ছায়ামূর্তি, গল্প একেবারেই আতঙ্কের অনুভূতি দিল। তন্ময় ও তার বন্ধুদের সাহসী গল্পের মূল চমক।
কিন্তু ভয়ের অনুভূতি একেবারেই আসল ছিল। গল্পের শেষে রাশেদের আত্মা মুখ দেখে মনে হচ্ছে হাসপাতালের অভিশাপ আসলেই ছিল। ধন্যবাদ এতগুলো কমেন্ট করার জন্য। আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাদের অনেক ইন্সপায়ার করে এবং অবশ্যই আমাদের আপনাদের মূল্যবান মতামত দিতে অবশ্যই ভুল করবেন না। আমরা প্রত্যেকটা মতামত পড়ি এবং সেগুলো নিয়ে আমরা ভবিষ্যতে কাজ করে থাকি। তো অবশ্যই আপনারা যেমন ঘটনা চান, এটাও তেমন ভালো লাগেনি। আমি এমন জায়গায় বারবার যেতে চাই। তবে যিনি অবশ্যই আপনাকে আমার সঙ্গে নিয়ে যাব, যদি আপনি যেতে চান। আপনাকে ভাই একটা গল্প ভালো হবে, একটা একটু খারাপ হবে, এটাই তো। জি অন্তর ভাই, এটা একটু, কিন্তু যিনি আছেন, মানে যিনি, যার নাম যিনি, উনি আছেন, উনি বলছেন ওনার ভালো লাগেনি। তবে অবশ্যই কোনো না কোনো ঘটনা, হয়তো কোনো না কোনো গল্প ওনার ভালো লাগবে। উনি চাননি যে ভূত এত এত সহজে ছেড়ে দিক। উনি চেয়েছিলেন যে ধরে ঘাড় মটকে দিক বা কিছু একটা করুক। মানে উনি মানুষ যেন অসুস্থ হয়ে যায়, বা ওনার প্রেক্ষাপটটা এমন যে মানুষ কষ্ট পেলে ওনার ভালো লাগে, এমন কিছুটা হয়তো। অবশ্য ওনার মনে কি আছে সেটা উনি জানেন। উনি আবার লিখেছেন জি, তার মানে উনি কষ্ট হলে ওনার ভালো লাগে, মানুষ কষ্ট পেলে। যাই হোক, আমরা চলে যাচ্ছি একেবারেই বিরক্ত আপনাদেরকে এই শুধু শুধু বকরে বিরক্ত না দিয়ে সরাসরি চলে যাচ্ছে আরো একটা গল্পে। সেটা হচ্ছে ভূতের হোটেল। যেভাবে আছে সেভাবেই বলার চেষ্টা করছি। এক ছোট্ট শহরের বাইরে একটি পুরনো হোটেল ছিল, যার নাম ছিল হোস্টেল 14। এটি বহু বছর আগে এক দুর্ঘটনার পর বন্ধ হয়ে গিয়েছিল। লোকজন বলতো এখানে রাতে থাকার পর আর কেউ জীবিত ফিরে আসেনি। তবে একটি অদ্ভুত ঘটনা ঘটল যখন রেজাউল নামে এক তরুণ ট্রাভেলার এই হোটেলে গিয়ে থামল। রেজাউল ছিল একজন ভয়ানক সাহসী মানুষ, যার কাছে ভূতপ্রেত বা রহস্যের কোনো ভয় ছিল না। একদিন তার বন্ধু তাকে বলেছিল এই হোটেলে কেউ যায় না, এটা অভিশপ্ত। কিন্তু রেজাউল এসব গুজবে বিশ্বাস করত না। তাই সে ঠিক করলো হোস্টেল 14-এ এক রাত কাটাবে এবং নিশ্চিতভাবে সব রহস্য উন্মোচন করবে। হোটেলটি প্রায় ধ্বংসপ্রাপ্ত অবস্থায় ছিল। তার চারপাশে বড় বড় গাছের ডালপালা ছড়িয়েছিল, আর বাতাসের সাথে জানালার কাঁচগুলো ঝনঝন করছিল। রেজাউল হোটেলের প্রবেশদ্বারে এসে এক টোকা দিল। কিছুক্ষণ পরে এক পুরনো মহিলা দরজা খুলল। কি চাই ভাই? মহিলা কণ্ঠে অদ্ভুত কিছু ছিল। এক রাত থাকার জন্য আসছি, রেজাউল সোজাসুজি বলল। বলছিলাম না এই হোটেল ভুতুরে। আমি আসলে খুব বড় সাহসী, কিন্তু জানো এখানে যারা আসছে তারা আর ফিরে যায় না। মহিলার চোখে অদ্ভুত দৃষ্টি দিয়ে বলল। তবে রেজাউল হেসে বলল, এখনো অনেক রাত বাকি, আমাকে একটি কক্ষ দিন, আমি তো ফিরে যাবই। হোটেলটির ভেতরে ঢুকে রেজাউল বুঝতে পারল এই জায়গা সত্যি রহস্যময়। প্রথমেই হলওয়ে ছিল, মেঝেতে পুরনো গালিচা এবং স্যাঁতসেঁতে দেয়াল। কিছু দরজার চৌকাঠ ছিল, কিন্তু গায়ে ধুলোর আস্তরণ ছিল। তিনি হেসে বললেন, একটু অদ্ভুত, কিন্তু পার্থক্য কোথায়? আমি তো সঙ্গীন কিছু দেখতে পাবো না। মহিলাটি তাকে একটি পুরনো কক্ষে নিয়ে গেল, বলল, এখানে এক রাত কাটাও, জানালার পাশে বড় কাঁথা রয়েছে, এখানে আছো তো তুমি? রেজাউল বলল, হ্যাঁ আমি আছি। রাতে যখন ঘরটি একবারে অন্ধকার হয়ে গেল, তখন হঠাৎ অদ্ভুত আওয়াজ শোনা গেল। এটা যেন কেউ দরজা ধাক্কা মারছে। রেজাউল প্রথমে কিছু মনে করলো না, কিন্তু আওয়াজ বেড়ে গিয়ে তার কানে পৌঁছালো। কেউ কি এখানে আছে? সে জিজ্ঞেস করলো, কিন্তু কোনো উত্তর আসলো না। রেজাউল দরজা খুলে দেখলো হলওয়ে প্রায় শূন্য, একদম নীরব। এমনকি হোটেলের পুরনো লাইটগুলো বন্ধ হয়ে গেছে। তবে তার পেছনে অদ্ভুতভাবে সিঁড়ি থেকে কারো পদচিহ্নের শব্দ আসছিল। তিনি হঠাৎ ফিরে তাকালেন। তার চোখে পড়ল হোটেলের এক কোণায় একটি মেঝের ওপর কিছু অদ্ভুত চিহ্ন। অদ্ভুতভাবে ওই চিহ্নগুলো হঠাৎ তার দিকে এগিয়ে আসছিল, যেন কেউ তাকে অনুসরণ করছে। এ সময় এক পর্যায়ে রেজাউল অনুভব করল সে যেন ভেসে যাচ্ছে এক অদৃশ্য শক্তির দিকে। তার শরীর যেন অস্বাভাবিকভাবে ভারী হয়ে আসছিল, আর তার চোখের সামনে বড় একটা ঘোর এসেছিল। সেদিন রাতে সে পুরোপুরি অজ্ঞান হয়ে গেল। রাতে তার মনের মধ্যে একটা ভাঙা কণ্ঠ শোনা গেল, এখানে আমাদের মতো যারা হারিয়ে গেছে তারা আর কখনো ফিরে যায় না। পরের দিন সকালে রেজাউল যখন চোখ খুলল, তখন তার চারপাশে কিছু একটা অদ্ভুত ব্যাপার ছিল। হোটেলের দরজা খোলা ছিল, তবে বাইরে একটিও মানুষ ছিল না।
তার কাছ থেকে আর কোনো স্মৃতি ছিল না, শুধু ছিল এই ভাঙা কণ্ঠ, সেই অদ্ভুত মেসেজ। এছাড়া রেজাউল লক্ষ্য করলো হোটেলের এক কোনায় একটি সাদা পোশাক পরা নারী দাঁড়িয়েছিল, তবে সেই নারীও অদৃশ্য হয়ে গেল। তিনি সেই রাতে জানালেন হোস্টেল 14-এর এই সত্যি কোনো রক্ষা নেই। এটি যে রহস্যময় তা আরো ভয়ানক হয়ে উঠেছে। এমনকি যারা একবার সেখানে গিয়ে থেমেছিল তাদের কেউ আর ফিরে আসেনি। এই ভয়ের কারণে রেজাউল আর কোনোদিন ওই হোটেলে ফিরে যায়নি। তবে যে রাতের অভিজ্ঞতা তার ছিল তা তার সারা জীবন মনে থাকবে। এই ঘটনাটি কেমন লেগেছে আমার একটু বলতেও হয়তো আমি মাঝে মাঝে একটু আনকমফোর্ট ফিল করেছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন। তো এখানে আমাদেরকে কমেন্ট করেছেন যিনি একটি, আশা করি এটাতে ভয়ানক কিছু থাকবে। জি, কেমন ছিল অবশ্যই জানাবেন। আপনার গিফটের জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনি লিখেছেন তাকে যেন ছেড়ে দিল ভূত, কারণটা জানতে চাই। আচ্ছা, সবাইকে ধরে রাখলো, তাকে কেন ছেড়ে দিল সেটা আপনি জানতে চাচ্ছেন। ওকে ভাই, আপনি এখানে সামনে আসবেন না? আপনাকে দেখা যাবে না অন্যান্য ইউটিউবের মতো? হ্যাঁ, অবশ্যই অন্তর ভাই, একদিন না একদিন অবশ্যই আমরা আসবো। অনেক ভয়ঙ্কর ছিল, পারিসা লিখেছেন। পারিসা, অনেক অনেক ধন্যবাদ আপনার এই মূল্যবান মতামতটি শেয়ার করার জন্য। আশা করছি আমাদের সাথেই থাকবেন এবং আমরা অন্যান্য ইউটিউবের মতো অবশ্যই আমরা সামনে আসবো। আমরা সামনে স্টোরি টেলিং করবো একদিন না একদিন। এই গল্পের যে কমেন্ট ছিল সেই কমেন্টগুলো আমরা একটু পড়ে নিচ্ছি। অবশ্য এইটা বলতে গিয়ে আমি আনকমফোর্ট ফিল করেছি। কেমন কমেন্ট আসে এটা বুঝতে হবে। রেজাউল খুব সাহসী ছিল, তবে হোস্টেল 14-এর রহস্যে সে একবারে হারিয়ে গিয়েছিল। হ্যাঁ, সেটা সত্যি কথা। একটা পুরনো হোটেল, একটা ভাঙা কণ্ঠ, এক রাত। এই গল্পে সত্যি অনেক রহস্য লুকানো রয়েছে। আমি কোনো রহস্য পাইনি অবশ্য, গল্পটি যেভাবে ছিল আমি সেভাবে তুলে ধরার চেষ্টা করেছিলাম, বাট আমি আনকমফোর্ট ফিল করেছি মাঝে মাঝে। হোটেলটির ভিতরে ভৌতিক ঘটনা এবং চিহ্নগুলো যেন সত্যি জীবন্ত অনুভূতি দেয়। জি, রেজাউলের সাহসের পরীক্ষা হলেও গল্পের ভয়ে মনটা সারা রাত কাঁপছিল। হোস্টেল 14-এর অদ্ভুত কণ্ঠ আর সাদা পোশাক পরা নারী, মনে হয় নিজে সেই রাতের ভয়ে আছি। রেজাউলের রাতে যা ঘটলো তা মনে রাখার মতো এক ভয়াবহ অভিজ্ঞতা। এমন রহস্যময় হোটেল যেখানে যাওয়ার পর আর ফিরে আসা যায় না, এটি একেবারেই কল্পনাতে হারিয়ে গেছে। রেজাউল যে ভয়ানক শক্তি অনুভব করেছে তা সত্যি মনকে স্পর্শ করে। একটা ভাঙা কণ্ঠ, অদৃশ্য চিহ্ন এবং সাদা পোশাক, একবারে আতঙ্কে অনুভূতি। হোস্টেল 14-এর ভয়ানক রহস্য যতই বোঝা গেল, রেজাউল আর সেই হোটেলে কখনো ফিরে যেতে পারেনি। জি হ্যাঁ, সে আর ফিরে যেতে পারেনি বা ফিরে যেতে চায়নি অবশ্য। যাই হোক, আমরা হোটেল 14-এর গল্প শুনলাম। এখন আমরা একেবারেই কোনো বকবক না করে অবশ্যই আমি ভয়ানক কিছু শুনতে চাই। অবশ্যই আমাদের কাছে যে গল্পগুলো আছে, পারিসা আপুকে লিখেছেন কোথায় আপু, আপনি অবশ্যই জানাবেন। পারিসা আপনাকে জিজ্ঞেস করেছেন যিনি যে আপনি কোথায় আছেন, আপনি অবশ্যই জানাবেন। আমি ভয়ানক কিছু শুনতে চাই। যে আপনি যে ভয়ানক যেটা শুনতে চান, আমাদের কাছে যে গল্পগুলো আছে সেটার মধ্যে যদি ভয়ানক কিছু থাকে তাহলে অবশ্যই আমাদের যেভাবে এসেছে আমরা সেভাবেই শোনানোর চেষ্টা করছি। তো যেভাবে এই ঘটনাটি আছে, নির্জন দ্বীপে ভূতের মুখোমুখি, গল্পটি যেভাবে আছে সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। কিছুদিন আগে সাইফ নামের এক তরুণ তার বন্ধুর সঙ্গে একটি অভিযানে বের হওয়ার পরিকল্পনা করেছিল। তাদের গন্তব্য ছিল একটি পুরনো দ্বীপ, যেটি শহর থেকে বেশ কিছুটা দূরে ছিল। দ্বীপটি সম্পর্কে অনেক ভৌতিক গল্প প্রচলিত ছিল। কেউ বলতো সেখানে একসময় একটি ছোট্ট শহর ছিল, কিন্তু এক অজানা কারণে শহরের সবাই একে একে অদৃশ্য হয়ে যায়। এরপর থেকে দ্বীপটি জনমানবহীন হয়ে পড়েছিল এবং মাঝে মাঝে সেখানে কেউ পা রেখে গেলে তার ফিরে আসতো না। সাইফ ও তার বন্ধু রাকিব এই গল্পগুলিকে একেবারে গুজব মনে করেছিল এবং ঠিক করেছিল যে তারা নিজে গিয়ে এই রহস্যের সমাধান করবে। তাই তারা দুটি নৌকা ভাড়া করে সেই দ্বীপের উদ্দেশ্যে রওনা হলো। দ্বীপের দিকে যাওয়ার পথে সাইফ ও রাকিব অনুভব করেছিল পরিবেশটা একটু অদ্ভুত হয়ে উঠেছে। নৌকা চলতে চলতে আকাশের মেঘগুলো দ্রুত কালো হয়ে উঠেছিল। সাইফ পেছনে তাকিয়ে দেখল শহরের সীমানা অনেক দূরে চলে গেছে আর চারপাশে কেবল জল আর জল। তারা যখন দ্বীপের উপকূলে পৌঁছালো তখনও অদ্ভুত একটি শীতল বাতাস বয়ে যাচ্ছিল। তারা দ্বীপে পা রাখতেই মনে হলো যেন চারপাশটা একেবারেই মৃত হয়ে গেছে। কোনো পাখির আওয়াজ, কোনো গাছের শব্দ কিছুই ছিল না। দুজনেই একে অপরকে দেখল, কিন্তু কোনো কথা বলল না। তারা দ্বীপের একদিকে এগোতে লাগলো। কিছু দূর গিয়ে তারা একটি পুরনো ঘর দেখতে পেল। ঘরটি ভেঙে পড়েছিল, তবে এখনো কিছুটা দৃশ্যমান ছিল। রাকিব বলল, এখানে কেউ ছিল।
তবে এখন আর কেউ নেই। সাইফ কিছুটা হাসলো এবং বলল, এগুলো সব ভৌতিক গল্প। আমরা না হয় শুধু একটা রাত এখানে কাটাবো আর পরের দিন চলে আসব। তারা ঘরে ঢুকে গেল এবং একটু বিশ্রাম নিল। তবে রাতের বেলা যখন তারা ঘুমোতে গেল তখন এক অদ্ভুত ঘটনা ঘটল। হঠাৎ ঘরের ভেতর থেকে এক অদ্ভুত শব্দ শোনা গেল। প্রথমে তারা ভেবেছিল এটা হয়তো বাতাসের কারণে হচ্ছে, কিন্তু শব্দটি ক্রমশ জোরালো হতে লাগলো। সাইফ ভয় পেয়ে উঠে বসলো। শোনো, এটা কি? রাকিব সাইফের দিকে তাকিয়ে বলল, এটা তো খুব অদ্ভুত কিছু সাইফ, মনে হয় যেন কোনো কিছু চলন্ত অবস্থায় আছে। তারা দুজনেই আতঙ্কিত হয়ে কিভাবে পালানো যায় ভাবতে লাগলো, কিন্তু ঘরের দরজা হঠাৎ বন্ধ হয়ে গেল। এ সময় এক আশ্চর্য ঘটনা ঘটল। ঘরের এক কোণায় একটি ছায়া মূর্তি দেখা গেল। প্রথমে তারা ভাবলো হয়তো তাদের চোখে কিছু ভুল দেখাচ্ছে, কিন্তু ছায়ামূর্তিটি ধীরে ধীরে আরো পরিষ্কার হয়ে উঠল। সাইফ এবং রাকিব দেখতে পেল একটি অদ্ভুত আকাশী সাদা পোশাক পরা নারী তাদের দিকে এগিয়ে আসছে। তার চোখ দুটো ছিল সম্পূর্ণ সাদা, মুখের ভ্রু দুটো ছিল গোলাকার এবং তার শরীর থেকে একটা শীতল শিহরণ বের হচ্ছিল। সাইফ ভয় থেকে কাঁপতে লাগলো এবং চিৎকার করে বলল, তুমি কে? কে তুমি? ছায়ামূর্তিটি কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থেকে হঠাৎ মুখ থেকে একটি ঠান্ডা কণ্ঠে বলল, যারা এখানে আসেন আর ফিরে যায় না। তারা বুঝতে পারল এই ভূতটি শুধু ভয় দেখাচ্ছিল না, তাদের নিয়ে সে কিছু করতে চায়। ভয় পেয়ে সাইফ এবং রাকিব ঘর থেকে বের হয়ে দৌড়াতে লাগলো, কিন্তু ঘর থেকে বের হওয়ার পরই একে একে আরো কিছু ছায়ামূর্তি তাদের পথ আটকাতে শুরু করলো। রাকিব চিৎকার করে বলল, দ্বীপের বাইরে যাওয়া যাবে না, এই দ্বীপ একটা অভিশাপ রয়েছে। তবে সাইফ সিদ্ধান্ত নিল তারা পালানোর চেষ্টা করবে, কিন্তু ছায়ামূর্তিগুলো ক্রমশ এগিয়ে আসছিল। এক পর্যায়ে তারা দ্বীপের এক কোণায় চলে গিয়েছিল। তারা একে অপরকে বলল, দ্বীপে যে কিছু ভুল রয়েছে সেটা এখন পুরোপুরি পরিষ্কার। সাইফ একসময় বলল, আমরা এখানে দীর্ঘ সময় থাকতে পারবো না, আমাদের ফিরে যেতে হবে। তবে সে যে দ্বীপ থেকে বের হতে যাবে তখনই এক কণ্ঠ শোনা গেল, তোমরা কি জানো? এখানে যে আসে তাদের আত্মা এখানেই আটকা পড়ে। সাইফ আর রাকিব দৌড়ে নৌকা পর্যন্ত গিয়ে পৌঁছালো এবং দ্রুত পালাতে শুরু করলো। তাদের পেছনে দ্বীপের অদ্ভুতভাবে যেন এক রহস্যময় বাতাস বইছিল। তবে তারা যখন শহরে ফিরে আসলো তখন তাদের শরীর পুরোপুরি শীতল ছিল। তাদের মনে হচ্ছিল সেই রাতের ভয়ানক অভিজ্ঞতা, যা তারা কখনো ভুলতে পারবে না। এখন সাইফ ও রাকিব বুঝতে পেরেছে এমন কোনো দ্বীপে কখনো পা রাখা উচিত নয় যেখানে ভূতপ্রেতের বাস। তাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষাটি ছিল এই যে কিছু রহস্য কখনোই উন্মোচিত করা উচিত নয়। এই গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। ইউটিউবে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনাদের একটি মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। একটি কমেন্ট করে দিবেন এবং একটি লাইক করে দিবেন। একটি লাইক এবং একটি কমেন্ট আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে। তো চলে যাচ্ছি কমেন্ট সেকশনে। আমাদের আরও যারা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে কমেন্ট করেছেন তাদের কাছে চলে যাচ্ছি। যিনি চলে গেছে, আমি অনেক ভয় পেয়েছিলাম, পারিসা লিখেছেন, ভয়ের জন্যই ভৌতিক গল্প, আমরা ভয় দিতে পারছি, জেনে আনন্দিত হচ্ছি। ওকে, আর কেউ নেই আপনি। আর আমাদের অন্তর ভাই লিখেছেন, ভাই আপনি রাতে ঘুরতে পারবেন? তো আমি পারি, বাট এরকম অভিজ্ঞতা হলে আর কি লাগে। আমি অনেক চেষ্টা করেছি এরকম অভিজ্ঞতার সম্মুখীন হওয়ার, যে কখনো না কখনো কিছু না কিছু দেখবো, বাট কখনো এরকম কিছু দেখা হয়নি, আমার চোখে পড়েনি। আমি বিশ্বাস করি না এমনটা না, বাট হ্যাঁ আমি চাই ঘুরতে, আমি চাই দেখতে। তো আমি চলে যাচ্ছি সরাসরি কমেন্ট সেকশনে। এখানে যেভাবে কমেন্টগুলো এসেছে, দ্বীপের অদ্ভুত পরিবেশ এবং ছায়ামূর্তিগুলোর পরিস্থিতি এই গল্পকে আরো রহস্যময় করে তুলেছে। সাইফ ও রাকিবের সাহস এবং সেই রাতে তাদের ভয়াবহ অভিজ্ঞতা, এটা মনে রাখার মতো একটি ঘটনা। একটি নিঃসঙ্গ দ্বীপ, রহস্যময় ভূত এবং অদ্ভুত শীতল কণ্ঠ, এগুলো সব মিলে গল্পটি অসাধারণ বানিয়েছে। এই দ্বীপের রহস্যময় উন্মোচন চেষ্টায় সাইফ ও রাকিব যেমন ভয়ে কাঁপছিল, তেমনি গল্পের পাঠকরাও সারা রাত তীব্র উত্তেজনায় থাকবে। ভূতপ্রেতের কাহিনীগুলোর সাথে এই দ্বীপের অভিশাপ একে অন্যকে ভালোভাবে সম্পূরক করেছে। সাইফ ও রাকিবের সাহসের পরীক্ষা এবং তাদের পালানোর দৃশ্য সত্যি মনোযোগ আকর্ষণ করেছে। দ্বীপ থেকে ফিরে আসার পর তাদের ভয়ানক অভিজ্ঞতা, শীতল অনুভূতি এই গল্পের মর্ম স্পষ্ট করলো। গল্পটির শেষের কণ্ঠটি যেন এই দ্বীপের রহস্যকে আরো গভীর করে তুলেছে, যা কখনো ভুলে যাওয়া সম্ভব নয়। এই গল্পটি শোনার পর মনে হচ্ছে
ভূতের দ্বীপে কোনোদিন পা না রাখা অনেক ভালো। একদম একদম রহস্যে ভরা এই দ্বীপের ঘটনা একেবারে মনোযোগী করে তুলেছে এবং সাইফ ও রাকিবের সাহসও প্রশংসনীয়। তারা সাহস কোথায়, তারা তো যে ভয় পেয়ে দৌড় দিয়েছে। অবশ্য তারা যথেষ্ট সাহসী। তো অবশ্যই অবশ্যই এটা একেবারে সত্যি কথা। কিছু না কিছু মানে একটু না একটু সাহস তো তাদের ছিল, যেহেতু কেউ ফিরে আসতে পারেনি, তারা ফিরে আসতে পেরেছে, তো বলা যায়। তো আমরা একেবারে আর প্যাচাল না বাড়িয়ে আমরা চলে যাব আরো একটি গল্পে। একেবারেই উইদিন নো টাইম আমরা চলে যাচ্ছি আরো একটি গল্পে। তো চলে যাচ্ছি ঘর ভুতুড়ে রাতের এক রহস্য। তো যেভাবে আছে সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আশা করছি এটিও ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ঘর ভুতুড়ে রাতে এক রহস্য, এটা যেভাবে আছে সেভাবে শোনানোর চেষ্টা করছি। একটি ছোট্ট গ্রামে একটি পুরনো বাড়ি ছিল, যা প্রায় 10 বছর ধরে জনমানবহীন হয়ে পড়েছিল। প্রতিটি বাড়ি ছিল বড় এক সাদাসিধে, কিন্তু কেউ সেখানে থাকতে চাইতো না। গ্রামের মানুষদের মতে বাড়ির ভেতর ছিল কিছু অদ্ভুত এবং ভীতিকর ঘটনা ঘটত, যা রাতে শোনা যেত। শোনা যায় অনেক বছর আগে এক দম্পতি এই বাড়িতে বাস করত। একদিন ঘরটি ঘিরে এক রহস্যময় ঘটনা ঘটে, যার পর কেউ আর এই বাড়িতে থামতে সাহস পায়নি। কিন্তু একদিন শহরের একজন তরুণ সেলিম একবারে নতুন একটি জীবন শুরু করার জন্য এই বাড়িতে থাকতে আসলো। তার কাছে এইসব গল্প শুধুমাত্র গুজব ছিল, তাই সে বাড়িটিতে এসে একটি রাত কাটানোর সিদ্ধান্ত নিল। সেলিম প্রথম রাতে বাড়ির ভেতরে প্রবেশ করলো। বাড়িটি একেবারে নিঃশব্দ ছিল, আর বাতাসে পুরনো কাঠের গন্ধ ভেসে আসছিল। সেলিম হাসতে হাসতে বলল, এগুলো সব মিথ্যে, এটা শুধু পুরনো বাড়ি, কিছুই নেই এখানে। তবে সেলিম ঘরটি খুব তাড়াতাড়ি সাজিয়ে নিয়েছিল, বিছানা পেতে কিছু বই রেখে আর ল্যাম্পটিও জ্বালিয়ে দিয়েছিল। প্রথমে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু রাতের গভীরে সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পেল। এমন কিছু যে ঠিক তার কানের কাছে ছিল, তবে সে দেখতে পাচ্ছিল না। মনে হচ্ছিল যেন কেউ তার পিছনে দাঁড়িয়ে আছে। সে দ্রুত চোখ মেলে দেখল, কিন্তু কিছুই ছিল না। ভয় কি, এগুলো তো একবারের গল্প, আমি কিছু দেখতে পাচ্ছি না। এভাবে নিজেকে শান্ত করতে চাইল সেলিম। তবে আবার সেই অদ্ভুত আওয়াজ শোনা গেল। এবার এটি ছিল যেন একজন মহিলা মৃদু কণ্ঠে কিছু বলছে, কিন্তু শব্দের মানে কিছু পরিষ্কার ছিল না। সেলিম রুমের কোণে যেতে গেল, যেখানে আওয়াজের উৎস মনে হচ্ছিল, কিন্তু হঠাৎ সে থেমে গেল। তার চোখে পড়ল ঘরের এক কোণায় পুরনো একটি ছবি ছিল। ছবির মধ্যে এক পুরুষ ও একজন নারী হাস্যোজ্জ্বলভাবে দাঁড়িয়েছিল। তাদের পেছনে বিশাল একটি ঝুলন্ত চাঁদ, তাদের চোখ দুটি একদম কালো। ছবি দেখে সেলিম একটু শিউরে উঠল, তবে তার মানসিক দৃঢ়তার কারণে সে ভাবল, এগুলো কিছুই নয়, সবকিছুই আমার কল্পনা। অথচ রাত গভীর হতে লাগলো। সেলিম অল্প অল্প ভয় পাচ্ছিল। সারা ঘরে বাতি নিভিয়ে একতলায় অন্ধকারে বসেছিল। ঠিক তখনই হঠাৎ জানালার কাঁচে কিছু মলিন অঙ্গের ছায়া পড়তে শুরু করলো। আবার সেই মহিলার কণ্ঠ শুনতে পেল, এবার একটু স্পষ্ট, আয় আমাকে দেখো। সেলিম ভয় পেয়ে উঠে দাঁড়ালো, কিন্তু সে কোথাও কিছু দেখতে পেল না। হঠাৎ তার চোখে পড়ল ঘরের দরজা নিজে থেকেই খুলে গেছে এবং বাইরে একটি শীতল বাতাস প্রবাহিত হচ্ছে। সে জানালার দিকে এগিয়ে গেল। তখন এক বিকৃত মুখ তার সামনে এসে দাঁড়ালো। সে চিৎকার করতে চাইল, কিন্তু কোনো শব্দ বের হলো না। তার মুখের সামনে সেই মলিন মুখটা ক্রমশ পরিষ্কার হয়ে উঠল। এটি ছিল সেই ছবির নারী। তার শরীর কুঁজো, মুখটা অসীমভাবে বিকৃত এবং চোখ দুটি যেন গভীর কালো গহ্বরে ডুবে আছে। সেই মহিলা সেলিমের দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে দেখেছ, এখন তুমি আর বেরিয়ে যেতে পারবে না। সেলিম এক মুহূর্তে পাথরের মতো স্থির হয়ে গেল। সে বুঝতে পারল এই কেবল কোনো স্বপ্ন নয়, বরং এটি বাস্তব। তার শরীর যেন অলৌকিকভাবে অচল হয়ে গেছে। তার পায়ের নিচে মেঝে কাঁপছিল এবং সে অদ্ভুত শব্দ শুনছিল। চলন্ত পায়ের শব্দ যতটা দূরে শোনা যাচ্ছিল, ততটাই কাছে আসছিল। কিছুক্ষণের মধ্যে সেলিম আরেকটি রহস্যময় দৃশ্য দেখল। ছবিটি থেকে মহিলা হঠাৎ সোজা হয়ে দাঁড়িয়ে সেলিমের দিকে এগিয়ে আসছে। তার শরীর থেকে যে শীতলতা ছড়াচ্ছিল তা সেলিমের হৃদয়কে শীতল করে দিচ্ছিল। সে কিছু বুঝে উঠতে না পেরে প্রাণপণে দরজা খুলে বেরিয়ে আসার চেষ্টা করলো, কিন্তু দরজা বন্ধ হয়ে গিয়েছিল। সে পাগলের মতো দরজা ঠেলতে থাকলো, কিন্তু কিছুতেই খুলল না।
তখন সে উপলব্ধি করলো এই বাড়ির ভেতরে কোনো কিছু ছিল যা তাকে বের হতে দেবে না। এতক্ষণে সেলিমের মনে এক অবিশ্বাস্য সত্য ফুটে উঠল। এই বাড়ির রহস্য, এই ছবির নারী, সবকিছুই ছিল সত্য। এই বাড়ি ছিল অভিশপ্ত, আর যাদের চোখে পড়েছিল সেই নারীর ছবি, তারা আর বাঁচতে পারত না। তবে সেলিমের শেষ মুহূর্তে দরজা খুলে গেল। সেলিম একবারে দৌড়ে বের হয়ে আসলো। সে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে দ্রুত গ্রামবাসীদের কাছে গিয়ে বলল, এই বাড়িতে কিছু আছে, আমি আর কখনো এখানে ফিরে যাব না। আরো আশ্চর্যজনক বিষয় ছিল, যেদিন সেলিম বাড়িটি ছেড়ে চলে আসে তার পরদিন সকালে গ্রামের মানুষজন জানালো যে পুরনো ছবির নারীটি যাকে সেলিম দেখেছিল তার নাম ছিল মালিহা, একজন যে বহু বছর আগে ওই বাড়িতে মারা গিয়েছিল। আজও সেই বাড়ির ভেতর কেবল ছবির নারীর আতঙ্ক বয়ে চলে, আর তার আশেপাশে কেউ থাকতে সাহস পায় না। এই ছিল আরো একটি সুন্দর গল্প। আশা করছি কেমন লেগেছে, আশা করছি ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনাদের একটি মূল্যবান মতামত আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, অনেক ইন্সপায়ার্ড করে। এবং ইউটিউবে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন অবশ্যই। আমরা একেবারেই কথা না বাড়িয়ে আরো একটি গল্পে চলে যাব, আরো একটি ভুতুড়ে গল্পে। এবং আমরা কমেন্ট আশা করছি, বাড়িতে যিনি আছেন অবশ্যই আপনি কমেন্ট করবেন এই ঘটনাটি, এই গল্পটি কেমন লাগলো। আমরা চলে যাচ্ছি আরো একটি কমেন্ট সেকশনে। কমেন্টগুলি যেভাবে এসেছে সেভাবেই পড়ার চেষ্টা করছি। সেলিমের সাহসের রহস্যের শিকার হওয়া, এটা সত্যি এক ভীতিকর অভিজ্ঞতা। বাড়ির পুরনো ছবির নারীর সঙ্গে সেলিমের মুখোমুখি হওয়ার দৃশ্যটা সত্যি মর্মান্তিক। ঘরের অদ্ভুত শব্দ, বিকৃত মুখ আর সেই রহস্যময় নারীর উপস্থিতি এই গল্প ভয়ের শেষ সীমা পর্যন্ত নিয়ে গেছে। এটা মনে হয় সেলিমের সাহস ছিল, কিন্তু বাড়ির ভেতরে কিছু অদৃশ্য শক্তি তাকে আটকে রেখেছিল। ছবির নারীর নামের রহস্য আর সেলিমের পালানো, এটা এমন একটি গল্প যা মানুষকে বিশ্বাস করতে বাধ্য করবে ভুতুড়ে বাড়ির গল্পগুলো সবসময় সত্যি হতে পারে। জি জি, অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর সুন্দর মতামত আপনারা শেয়ার করেছেন। আমরা অনেক 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 খুশি হয়েছি এবং আমরা আরো কমেন্ট চাই, আরো মন্তব্য চাই। তো যেভাবে পরবর্তী ঘটনাতে চলে যাচ্ছি, যেভাবে আছে সেভাবেই শোনানোর চেষ্টা করছি। দ্বীপের ভূত এবং হারিয়ে যাওয়া অতীত যেভাবে আছে সেভাবেই পড়ছি। অবশ্যই ইউটিউবে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। একদিন শহরের একদম প্রান্তে, যেখানে বিশাল সমুদ্রের নীল জল সাদা ফেনা তুলে পাড়ে আছড়ে পড়ে, সেখানে একটি পুরনো দ্বীপ ছিল। দ্বীপটি এতটাই নির্জন ছিল যে কেউ সেখানে গিয়ে ফিরে আসতো না। জনশ্রুতি ছিল এই দ্বীপের পেছনে একটি ভয়ঙ্কর অতীত লুকানো রয়েছে। একসময় দ্বীপটিতে একটি সমৃদ্ধ গ্রাম ছিল। সেই গ্রামের মানুষজন ভালোভাবে বসবাস করত, কিন্তু একদিন কিছু অদ্ভুত ঘটনার পর পুরো গ্রামের মানুষ একে একে নিখোঁজ হয়ে যায়। দ্বীপটি হয়ে ওঠে ভূতের উপাসনা স্থল। একদিন শহরে আসা একটি গ্রুপ ছিল যারা ভৌতিক ঘটনা অনুসন্ধান করতে চেয়েছিল। তাদের মধ্যে ছিল 3 জন তরুণ, রাহুল, অমিত ও সুমি। তারা সবসময় রহস্যে মগ্ন থাকত, ভালোবাসত এবং দ্বীপটির ইতিহাস জানতে চাইছিল। শুনেছিল যে রাতে দ্বীপে কিছু অদ্ভুত আওয়াজ শোনা যায়, তবে সেগুলো কেবলই গুজব হিসেবে গণ্য করা হয়েছিল। কিন্তু রাহুল, অমিত ও সুমি ঠিক করলো তারা এক সত্যতা যাচাই করবে। তারা রাতের মধ্যে একটি নৌকা ভাড়া করে দ্বীপের উদ্দেশ্যে রওনা দিল। তাদের নৌকা সমুদ্রের ওপারে চলে যেতে খুব বেশি সময় নিল না। দ্বীপের কোলে পৌঁছানোর পর তারা একটু অবাক হয়ে দেখতে পেল যে দ্বীপটি যেন প্রাণহীন হয়ে গেছে। কিছু পুরনো বাড়ি, ধ্বংসপ্রাপ্ত গাছ ও কিছু ছিন্ন ভিন্ন বাঁশঝোপ, এই ছিল দ্বীপের দৃশ্য। দ্বীপে পা রাখতেই এক অদ্ভুত শান্ত পরিবেশ তাদের চারপাশে ছড়িয়ে পড়ল। গাছের পাতাগুলি যেন অস্বাভাবিকভাবে সাঁই সাঁই শব্দ করছিল এবং বাতাসে গাঢ় শীতলতা ছিল। সুমি প্রথমেই বলল, এটাই তো অদ্ভুত লাগছে, তোমরা কি মনে করো? রাহুল হাসি মুখে বলল, এগুলো সবই গুজব, আমাদের কোনো ভয় নেই। তারা দ্বীপে এগিয়ে যেতে লাগলো এবং কয়েকটি পুরনো বাড়ির মধ্যে ঢুকলো। বাড়িগুলোর ভেতরে পুরোপুরি অন্ধকার ছিল। যখন তারা ভেতরে প্রবেশ করলো, কিছু ভাঙা আসবাবপত্র ও ধ্বংসাবশেষ ছাড়া কিছুই ছিল না। অমিতের হাত দিয়ে একটি মোমবাতি জ্বালানো হয় এবং তারা তার আলোতে ঘরগুলির মধ্যে ঘুরতে লাগলো। এক কোণে একটি পুরনো ছবি ধুলোময় প্রাচীরের উপর ঝুলছিল। ছবিটির মধ্যে ছিল এক পরিবার, এক পুরুষ, এক মহিলা এবং তাদের 2টি শিশু। তাদের মুখগুলো মুছে দেওয়ার মতো ছিল, তবে
এখনো ছবির কাঠামো দেখতে পাওয়া যাচ্ছিল। সুমি বলল, তোমরা দেখেছো এই ছবিটি? মনে হচ্ছে এটি অনেক পুরনো। এ সময় তাদের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হলো, যেন কিছু দৃশ্যর উপস্থিতি তাদের ঘিরে রয়েছে। হঠাৎই তাদের কানে একটি সশব্দ শব্দ শুনতে পেল। কিছু মনে হচ্ছিল কেউ তাদের পেছনে আসছে। অমিত ভয়ে পিছনে ফিরে তাকিয়ে বলল, কেউ কি এখানে আছে? কেউ কি এখানে নেই? তাদের মধ্যে অস্বস্তি আরো বাড়তে লাগলো। তবে রাহুল কিছুটা সাহস পেয়ে বলল, এগুলো সব আমাদের কল্পনা, আসো আরো এগিয়ে যাই। তারা একটা বড় ঘরে প্রবেশ করলো এবং সে সময়ই ভয়ানক ঘটনা ঘটলো। ঘরটি এক লাফে ভেঙে পড়ল এবং এক তীব্র হাওয়া তাদের চোখে মুখে চলে আসলো। সেই হাওয়ায় যেন এক অদ্ভুত শীতলতা ছিল, যা তাদের শরীরে প্রবাহিত হচ্ছিল। এবং তারপর তারা যা দেখলো তা ছিল অবিশ্বাস্য। তাদের সামনে একটি ছায়ামূর্তি দেখা দিল। প্রথমে তা ছিল শুধু কিছু কালো রেখা, কিন্তু আস্তে আস্তে এটি একটি মহিলা রূপে পরিণত হলো। তার চোখ দুটি ছিল সম্পূর্ণ সাদা এবং মুখের দিকে দেখলে মনে হচ্ছিল সে এক জীবন্ত মৃত। সুমি চিৎকার করতে চাইল, তবে তার কণ্ঠ আটকে গেল। এই মহিলার ছায়ামূর্তিটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল এবং তার হালকা কণ্ঠে বলল, তোমরা এখানে এসেছো, এখন তোমাদের যেতে দেব না। তাদের পা যেন মাটিতে আটকে গিয়েছিল। তারা শুধু দাঁড়িয়েছিল, কিছুই করতে পারছিল না। এরপর সেই ছায়ামূর্তিটি তাদের আরো কাছে চলে এলো। সেখানে এসেছিল এক পরিবার, আমার পরিবার। তারা চলে যাওয়ার পর আমি একা ছিলাম, শুধুই এখানে। রাহুল, সুমি ও অমিত সব শুনে একটু ভয়ের মধ্যে পড়েছিল। সুমি জানতো এই ঘটনা পুরোপুরি বাস্তব ছিল এবং তাদের আসল উদ্দেশ্য ছিল এখান থেকে বাঁচা। তবে সেই মহিলা আরো ঘনীভূত হতে থাকলো এবং বলল, তোমরা চলে যাও না, তবে তোমরা আমার মতো এখানে আটকা পড়বে। সুমি দ্রুত বলল আমরা চলে যাব, আমরা চলে যাচ্ছি। এবং তারা দৌড়ে বেরিয়ে এসে দ্বীপের দিকে ফিরে যেতে লাগলো। তাদের চোখে যেন এখন কেবল ভয় এবং আতঙ্ক ছিল। তারা জানতো এখন তাদের সেখান থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে দ্বীপে পৌঁছানো এবং দ্রুত পালানো। শেষে তারা নৌকায় উঠে দ্বীপ ছাড়তে সক্ষম হয়। নৌকা সমুদ্রের দিকে চলে যেতে লাগলো, কিন্তু সেই সময় তারা পিছনে ফিরেও তাকালো না। তারা বুঝতে পারলো কিছু রহস্য কখনোই উন্মোচিত হওয়া উচিত নয়। কিছু অতীত সবসময় রহস্যই থেকে যায়। তবে তারা যেদিন শহরে ফিরে আসলো সেদিন পরবর্তী সময়ে খবর পাওয়া গেল দ্বীপে অনেকে আবার নিখোঁজ হয়ে গেছে। তারা সবকিছু মনে রেখেছিল এবং সেলিম এবং তার বন্ধুরা জানতো দ্বীপের ভূত ও হারিয়ে যাওয়া অতীত সত্যি অমোচনীয় ছিল। আশা করছি এই ঘটনাটি ভালো লেগেছে। কেমন লেগেছে শেষে এসে একটু ঝামেলা হয়ে গেছে। যাই হোক, কার কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। ইউটিউবে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার একটি মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের অনেক ইন্সপায়ার করে এবং আমাদের এখানে যারা যারা আছেন সবার মন্তব্য আশা করছি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো। আমরা চলে যাব বাকি প্ল্যাটফর্মগুলোর কমেন্ট সেকশনে। কমেন্ট সেকশনগুলো আজকে কমেন্ট সেকশনে খুব বেশি ঝামেলা। আমি একা একা ঘরে ঘুমাই, আমি রাতে ভয় পাবো। আমাদের কাছে আর 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 দুইটা গল্প আছে। দুইটা গল্প হয়ে গেলে আমরা রিমা ওয়েলকাম ব্যাক। আর দুইটা গল্পের পর আমরা বের হব। কমেন্ট সেকশনে চলে যাচ্ছে এই গল্পের। আমি আর নাই। ওকে, শেষ বিকেলের মেয়ে, ধন্যবাদ। রাহুল, অমিত এবং সুমি যখন সেই ভুতুড়ে দ্বীপে পৌঁছেছিল তখন তাদের কপালে ভয় এবং রহস্যের ছায়া পড়েছিল। দ্বীপের সেই অদ্ভুত শীতলতা, পুরনো ছবি এবং ছায়ামূর্তি রহস্য, এগুলো সত্যি ভয়ঙ্কর। জি, অসংখ্য ধন্যবাদ কমেন্টগুলো করার জন্য। আপনাদের মতামত আমাদেরকে অনেক ইন্সপায়ার করে। তো আমাদের কাছে আর একটি গল্প আছে, এই গল্পটি শেয়ার করে আমরা আজকের মতো বিদায় নিব। আজকের শেষ ঘটনা। তো অবশ্যই আপনাদের মতামত দিতে ভুলবেন না, কেমন লেগেছে, কেমন হচ্ছে। এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবেন। গল্পটি যেভাবে আছে সেভাবে পড়ছি। আতঙ্কের ঘর, পুরনো জমিদার বাড়ির রহস্য। অনেক বছর আগে ঢাকা শহরের একটি পুরনো এলাকায় এক বিশাল জমিদার বাড়ি ছিল। বাড়িটি ছিল একেবারে বিশাল, চারপাশে পুরনো বৃক্ষরাশি এবং তার সামনে ছিল এক বিশাল উঠান। লোকজন বলতো সেই বাড়ি ছিল এক অদ্ভুত রহস্যে ঘেরা। তার চারপাশে যে কোনো লোক গেলেই একরকম আতঙ্কে ভুগত, কারণ বাড়ির ভেতরে অদ্ভুত শব্দ শোনা যেত দিনের পর দিন একই জায়গা থেকে। কেউ কখনো বাড়িটিতে প্রবেশ করেন, আর যারাই গিয়েছিল ফিরে এসে বলেছিল
বাড়ির ভেতরে এক অদ্ভুত ঘটনা ঘটে। এই বাড়ির ইতিহাস ছিল ভয়ঙ্কর। একসময় বাড়িটি ছিল একটি জমিদার পরিবারের বাড়ি, যাদের নাম ছিল রাজা সাহেব। তারা ছিল একসময় অত্যন্ত প্রভাবশালী, কিন্তু একসময় ঘটনা ঘটার পর পুরো পরিবার একে একে নিখোঁজ হয়ে যায়। গ্রামের মানুষজন ধারণা করত যে জমিদার পরিবারের সদস্যদের আত্মা সেই বাড়ির ভেতরে আটকা পড়েছে, আর তারা তাদের মৃত্যুর পরও শান্তি পায়নি। এই বাড়ির প্রতি মানুষের এক ধরনের আগ্রহ ছিল, কিন্তু কেউ সেখানে যেতে সাহস পায়নি। একদিন শহরের 3 জন তরুণ, রফিক, সুমন ও নুরানি, একসঙ্গে সেই বাড়ির রহস্য উদ্ঘাটন করতে যেতে প্রস্তুত হয়। তারা ভেবেছিল, আমরা যদি এই রহস্যের সমাধান করতে পারি তাহলে আমাদের নাম ইতিহাসে লেখা থাকবে। তারা প্রস্তুতি নিয়ে এক রাতে বাড়িটিতে প্রবেশ করার পরিকল্পনা করে। তারা যথাযথ সময়ে বাড়ির দিকে রওনা দেয়। রাতের অন্ধকারে বাড়িটি আরো ভুতুড়ে লাগছিল। দরজার সামনে দাঁড়িয়ে সুমন বলল, এই বাড়ির ভেতর কিছু না কিছু আছে, আর সেটা আমরা বের করে ছাড়বো। রফিকও বলল, যতই ভয় হোক আমাদের কাজটা শেষ করতেই হবে। তারা প্রথমে বাড়ির বড় দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। বাড়িটির ভেতর ছিল এক অদ্ভুত সাইলেন্স, যেটি তাদের চঞ্চল করে তুলেছিল। বাড়ির প্রতিটি রুম ছিল পুরনো আসবাবপত্রে পরিপূর্ণ। অনেক জায়গা ডার্ক, মেঘের মতো ছায়া ঘুরছিল। কাচের জানালাগুলো টাটকা বাতাসের সাথে একেবারে হালকা কাঁপছিল। একটি বড় হল ঘরের মধ্যে একটি বিশাল চেয়ার ছিল, যা সোজা সামনে দাঁড়িয়েছিল, যেন কারো অপেক্ষা করছিল। এত বড় বাড়ি, কিন্তু কোনো প্রাণী বা মানুষ ছিল না। এক অদ্ভুত শীতলতা চারপাশে বিরাজ করছিল। নুরানি বলল, এটা একেবারে অসম্ভব। কোথাও একটিও সিঙ্গেল জীবন্ত প্রাণী নেই। কিন্তু রফিক তার চোখে বিশ্বাসহীনতা নিয়ে বলল, আমরা আসল রহস্য জানতে এসেছি। আসো, চলো দেখো আমরা কোথায় গিয়ে পৌঁছাই। হঠাৎ তারা একটি ঘরের দরজা খুলে দেখতে পেল ভিতরের অদ্ভুত কিছু চিত্রের ছবি ঝুলছিল। কিছু পুরনো ছবির মধ্যে জমিদার পরিবারের সদস্যদের হাস্যোজ্জ্বল চেহারা ছিল, তবে তাদের চোখ দুটি একেবারে কালো এবং হালকা অস্বাভাবিকভাবে বড় ছিল। সেই ছবিগুলো যেন তাদের দিকে তাকিয়েছিল। তারা কেবল তাদের দিকে একটি অদ্ভুত অশুভ শক্তি ছড়িয়ে পড়ছিল। সুমন সেগুলো দেখে অবাক হয়ে বলল, এটা কি? এইসব কি মানুষের ছবি? নুরানি চোখ বড় করে বলল, এগুলো আসলে সেই জমিদার পরিবারের ছবি, কিন্তু তাদের চোখগুলো তো একদম কালো হয়ে গেছে। কি বলছো? আমরা কি এখানে কোনো ভুল করছি? এরপর তারা এক একটি ঘর ঘুরে বেড়াতে লাগলো। একটি ঘরের ভেতরে তাদের নজর পড়ে একটি বড় ঘরের মধ্যে একটা সিন্দুকের ওপর। সিন্দুকটি দেখতে খুব পুরনো ছিল, তার উপর ধুলোর স্তর জমে গিয়েছিল। রফিক ধীরে ধীরে সিন্দুকের লক খুলে ফেলল এবং সিন্দুকের ভেতরে ঢুকলো। তার অজান্তেই সিন্দুক থেকে একটি হালকা সাদা রশি বের হয়ে আসলো এবং রফিক অবাক হয়ে সেদিকে তাকালো। এই রশি যেন খুব রহস্যময় ছিল। সুমন তখন বলল, এই রশিটা কি রফিক? ঠিক তখন তারা শুনতে পেল একটি অদ্ভুত আওয়াজ। শীতল বাতাসের সাথে কিছু পড়ছিল এবং সেই আওয়াজ তাদের দিকে এগিয়ে আসছিল। একটি বাচ্চার কান্না শোনা যাচ্ছিল। সুমন ভয় পেয়ে বলল, শোনো, শুনছো? এটা কি ভয়ঙ্কর কিছু? তারা হঠাৎ করেই একটি কক্ষের ভেতরে প্রবেশ করলো এবং সেখানে দেখতে পেল একটি পুরনো বিছানা। তার পাশের দেয়ালে অদ্ভুত কিছু চিহ্ন আঁকা ছিল। সুমন সেগুলো লক্ষ্য করে বলল, এই চিহ্নগুলো ঠিক কি বোঝাচ্ছে? আমাদের খুব সাবধানে এগোনো উচিত। হঠাৎ তারা শুনতে পেল একটি ভয়ঙ্কর শব্দ, যেন বড় কিছু হালকা বাতাসে ভেসে আসছে। রফিক চিৎকার দিয়ে বলল, এটা কি? আমরা কোথায় যাচ্ছি? মনে হচ্ছে কিছু একটা আমাদের দিকে আসছে। তাদের সামনে এক বিপদ, অদৃশ্য কিছু, যা রহস্যময় শক্তি হালকা করে ধীরে ধীরে তাদের কাছে চলে আসছিল। তারা এক মুহূর্তের জন্য পেছনে ফিরে তাকালো, কিন্তু তখনই সেই শক্তি তাদের কাছে চলে আসে। সেই শক্তি ছিল জমিদার পরিবারের আত্মা, যারা মারা গিয়েছিল কিন্তু শান্তি পায়নি। তাদের আত্মারা সামনে এসে দাঁড়িয়েছিল। এরা তাদের ঘিরে ফেলল, বলল, তোমরা এখানে এসেছো, আর এখন তোমরা ফিরে যেতে পারবে না। তোমরা আমাদের পরিবার, আমাদের অতীত সবকিছু আবিষ্কার করার চেষ্টা করেছো। এখন তোমাদের আত্মা এখানেই আটকা পড়বে। এরপর এক ভয়ঙ্কর ঘটনাবলী ঘটতে থাকে এবং
তাদের প্রাণপণে চেষ্টা করেও বের হয়ে আসতে পারে না। একসময় তাদের আত্মারা সেই বাড়ির ভেতরেই আটকা পড়ে যায়, আর বাড়ি আজও তাদের জন্য আতঙ্কের স্থান হয়ে দাঁড়িয়েছে। তো এই ছিল আমাদের শেষ গল্প। তো কেমন লেগেছে অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে একটি সাবস্ক্রাইব করবেন, নতুন হয়ে থাকলে আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। এবং এখানে যারা যারা শুনছেন, কে কে আছেন, এখানে আছেন পারিসা, ইমন ও রিমা, যারা যারা আছেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের একটি মতামত আমাদেরকে অনেক ইন্সপায়ার্ড করে, এবং আমরা চাই আপনারা সবসময় আমাদের পাশে থাকেন। কেমন হয়েছে ঘটনাটি, গল্পটি? ভৌতিক আজকে এতক্ষণ চলছিল ভৌতিক ঘটনা আমাদের ইউটিউবে, প্লাস এখানে লাইভ চলছে। ভালো হয়েছে তো রিমা লিখেছেন, অসংখ্য ধন্যবাদ যে আপনার ভালো লেগেছে। আমরা আরো ভালো গল্প উপহার দিতে চাই। আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন সবসময়, এবং আমরা চাইবো যে আপনাদের বলা, আপনাদের অনুরোধকৃত ঘটনাগুলি আমরা ভবিষ্যতে নিয়ে আসবো। গতকালকে যে এপিসোড গেছে এটা ভালোবাসার এপিসোড ছিল। গতকালকের এপিসোডগুলো ভালোবাসার গল্প দিয়ে ভরা ছিল। আজকের ভৌতিক এপিসোডগুলো আজকে ভৌতিক এপিসোডটা আজকে এইভাবেই শেষ করতে চাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন, বেশি বেশি পানি খাবেন, আশপাশ পরিষ্কার রাখবেন, প্রতিবেশীদের খেয়াল রাখবেন, মা বাবার দিকে খেয়াল রাখবেন, নিজের দিকে খেয়াল রাখবেন। অপরিচিত কেউ কিছু দিলে খাবেন না। রাস্তা পার হওয়ার সময় অবশ্যই এদিক ওদিক তাকিয়ে, দুদিকে ভালো করে তাকিয়ে পার হবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে শুনছিলেন ইউটিউবে। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জাহানিজ লাইভ। আমি জাহান ছিলাম আপনাদের সাথে এতক্ষণ। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।